হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিথিং ইন ওয়ান। গতকাল আপনারা দেখেছিলেন জিকের ফার্স্ট পার্ট, 10টি প্রশ্ন উত্তর ছিল সেখানে, আর আজকে জিকে সেকেন্ড পার্ট। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক, লেট স্টার্ট। আর হ্যাঁ, শুরু করার আগে আরেকটি কথা, চ্যানেলে যারা যারা প্রথমবার ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই একটি আমি ডিজার্ভ করি। তো চলুন লেট স্টার্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, চলে এসছে আজকের ফার্স্ট প্রশ্ন। আশা করি প্রশ্ন লেভেলটা কালকে তুলনায় একটু বেড়েছে, মডারেট লেভেল, বাট অ্যাট দ্য সেম টাইম অল কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, ফর গভর্নমেন্ট এক্সাম, anything for SSC, PSC, railways, any others, etc. etc. ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য অ্যাক্ট অফ। ইন্ডিয়ার যে গভর্নর জেনারেল হয়, ঠিক করা হয়, সেটি কোন অ্যাক্টের? সেটি যে অ্যাক্টটি আন্ডার দ্য প্রভিশনস অফ অ্যাক্ট, তো সেটি কত সালে? 1773, 1858 অ্যান্ড 1833। কত সালের প্রভিশন অ্যাক্ট দ্বারা এটি সিলেক্ট করা হতো? 1773। কারেক্ট অ্যান্সার ইজ 1773। আপনাদের যদি এর ব্যাপারে একটু বিস্তারিতভাবে বলি, তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল না? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস ইনি ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এগুলো পরীক্ষায় আসতে পারে, হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? তো লর্ড ওয়ারেন হেস্টিংস। সময়কাল যদি বলি আমি, ডেট কত না, ইনি হয়েছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলা যায় তো 1773, অর্থাৎ 1773। ডেট কবে? 20th অক্টোবর। লর্ড ওয়ারেন হেস্টিংস আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল, 1773, 20th অক্টোবর। এছাড়াও যদি বলে সেকেন্ড, লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন ফার্স্ট, সেকেন্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এগুলো তো গেল ব্রিটিশ ভারতের, অর্থাৎ ভারত যখন স্বাধীনতা প্রাপ্ত করেননি, অর্থাৎ 1947-এর অনেক আগে। কিন্তু যদি বলা যায় 1947, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তখন অ্যান্সারটা হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো এই হলো এই প্রশ্ন, এবং এর সম্বন্ধে আরও যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। চলুন এবার দ্বিতীয় প্রশ্ন। দেখতে পাচ্ছেন ইন দ্য ইয়ার 1905, অর্থাৎ 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে, নাম আশা করি সবাই শুনে থাকবেন, গোপাল কৃষ্ণ গোখলে ফাউন্ডেড দ্য, কোনটা প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজ, নাম্বার 2 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, নাম্বার 3 এশিয়াটিক সোসাইটি। তো বন্ধুরা এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, অর্থাৎ অপশন বি। অপশন বি হবে এটার কারেক্ট উত্তর, কারেক্ট অ্যান্সার, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এবারে আসি বাকি যে দুটো এখানে দেখতে পাচ্ছেন, এই দুটিও ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে প্রশ্ন আসতে পারে, তো একটু আলোচনা করে দিই। ব্রাহ্ম সমাজ আর এশিয়াটিক সোসাইটি। ব্রাহ্ম সমাজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন অপশন এ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন না? রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় ইনি ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1828। আর তারিখ যদি বলি তো 20th অগস্ট।
এটা এই রাজা রামমোহন রায়ের সঙ্গ দিয়েছিলেন আরও দুজন, মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর এবং কেশবচন্দ্র সেন। তো এই হলো ব্রাহ্ম সমাজের হিস্ট্রি। এবং এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। আর কত সালের কত তারিখে? 1784 15th জানুয়ারি। 15th জানুয়ারি এটা হলো এশিয়াটিক সোসাইটি। তো এই হলো এই বাকি দুটো সমাজের একটু একটু বিবরণ। চলুন চলে যাই তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে চলে এসছে। দ্য সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া আফটার দ্য। সাইমন কমিশন ইন্ডিয়ায় কখন ভিজিট করেছিল? অপশন এ নন কোঅপারেশন মুভমেন্ট, নাম্বার 2 স্বদেশী মুভমেন্ট, নাম্বার 3 কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। তো বন্ধুরা এটির কারেক্ট অ্যান্সার কোনটি হবে? আপনারা হয়তো জেনে থাকবেন, এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নন কোঅপারেটিভ মুভমেন্ট। নন কোঅপারেটিভ মুভমেন্ট এটির কারেক্ট অ্যান্সার। সাইমন কমিশন সম্বন্ধে যদি আমি আপনাদের বলতে চাই তো এখানে একটু বলে রাখি। দেখুন, সাইমন কমিশনের প্রতিষ্ঠাতাকে স্যার জন সাইমন। এটি 7 জন ব্রিটিশ মেম্বারের মধ্যে তৈরি করা একটি গ্রুপ, যে গ্রুপটি জন সাইমন হেড করত। এবং এই সাইমন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটি প্রশ্ন আসতে পারে। তো এটি প্রতিষ্ঠা হয়েছিল বা শুরু হয়েছিল 1928-এ, 1928 সালে সাইমন কমিশন। ঠিক আছে বন্ধুরা, সাইমন কমিশন হলো। চলে আসছি চতুর্থ প্রশ্নে, অর্থাৎ কোশ্চেন 4। দ্য ইন্ডিয়ান, ওই তিনটি গেল সামথিং হিস্ট্রি রিলেটেড। এবার একটু জিওগ্রাফিতে আসি। দ্য ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন। ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন। তিনটে অপশন, বারডওয়ান, ক্যালকাটা আর কটক। এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো আপনারা আশা করি জানেন। এটি সঠিক উত্তর হবে কটক, অর্থাৎ ওড়িশা। ওড়িশার কটকে এটি অবস্থিত। যদি আরেকটু বেটার বলি তো এটি হচ্ছে এশিয়ার লার্জেস্ট রাইস রিসার্চ ইনস্টিটিউট। এশিয়ার লার্জেস্ট রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশ? 1946, 23rd of April। 23rd of April 1946, 23rd of April ইন্ডিয়ান রাইস রিসার্চ অফ ইনস্টিটিউট কটকে প্রতিষ্ঠিত করা হয়। তো এই হলো প্রশ্নের উত্তর। চলুন দেখা যাক পঞ্চম প্রশ্ন। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পেট্রোলিয়াম ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইন্ডিয়া অ্যাট। পেট্রোলিয়াম ইন্ডিয়ার প্রথম কোথায় পাওয়া যায়? বারাউনি, বি মুম্বাই, অ্যান্ড সি ডিগবই। তো বন্ধুরা এটির কারেক্ট উত্তর, সঠিক অপশন কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ডিগবই, অর্থাৎ অপশন সি, ডিগবই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বারাউনিতে নয়, মুম্বাইতে নয়, ডিগবইতে প্রথম পেট্রোলিয়াম আবিষ্কার করা হয়েছিল ভারতে। তো ডিগবই সম্বন্ধে একটু যদি বলি, ডিগবইটা কোথায় অবস্থিত? ডিগবইটা কিন্তু আসামে অবস্থিত। আসামে ডিগবই অবস্থিত। ঠিক আছে। ডিগবই ইজ নোন অ্যাজ দ্য অয়েল সিটি অফ আসাম। ডিগবইকে আবার আসামের অয়েল সিটিও বলা হয়। অয়েল সিটি অফ আসাম ডিগবইকে বলা হয়। এটিও প্রশ্ন আসতে পারে, আসামের অয়েল সিটি কাকে বলা হয়? ডিগবইকে বলা হয়। তো চলুন এবার আমরা যাই আমাদের ষষ্ঠ প্রশ্নে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ষষ্ঠ প্রশ্ন আপনাদের স্ক্রিনে চলে এসেছে। দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া রানস ফ্রম। দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া রানস ফ্রম। তিনটি অপশন, ক্যালকাটা টু জম্মু, জম্মু টু কন্যাকুমারী, অ্যান্ড নাম্বার সি বারাণসী টু কন্যাকুমারী। তো বন্ধুরা এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেকবার এসছে, রেলের পরীক্ষাতে এটি হামেশাই এসে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। এসএসসিতেও অনেকবার এসছে। তো এটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বারাণসী টু কন্যাকুমারী, অর্থাৎ অপশন সি বারাণসী টু কন্যাকুমারী এটির কারেক্ট অ্যান্সার।
এবার যদি এর সম্বন্ধে আরেকটু বিস্তারিত বলি, তো এই রোডটিকে দেখুন, আপনারা জানেন যে হাইওয়েগুলো নর্মালি আমরা NH দিয়ে মার্ক করে থাকি, অর্থাৎ NH2, NH4, NH7, NH44 এগুলো দিয়ে মার্ক করে থাকি। তো এই বারাণসী টু কন্যাকুমারী এটি কী নামে পরিচিত? না, এটি NH7 নামে পরিচিত। আর যদি আরেকটু বিস্তারিত বলি, তো এটি NH7 নামে পরিচিত। আর এটির টোটাল লেন্থ কত? না 2369 কিলোমিটার এটির টোটাল পরিধি, বিস্তারিত এটি 2369 কিলোমিটার, বারাণসী টু কন্যাকুমারী। চলুন নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য which country won the FIFA, এবার আমরা চলে এসেছি স্পোর্টস নিয়ে, হিস্ট্রি গেল, জিওগ্রাফি গেল, সামথিং স্পোর্টস না হলে কি মজা আসে বলুন? তো স্পোর্টস, which country won the FIFA ওয়ার্ল্ড কাপ অফ দ্য ইয়ার 2018, অর্থাৎ লাস্ট যে ফুটবল ওয়ার্ল্ড কাপটি হয়েছিল 2018 সালে, সেটি কোন দেশ জিতেছিল? জার্মানি, স্পেন আর ফ্রান্স? এটি খুবই সহজ প্রশ্ন, বাট অ্যাট দ্য সেম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। তো এটি বিজেতা দেশ হচ্ছে ফ্রান্স, অর্থাৎ অপশন সি, ফ্রান্স জিতেছিল। এটা নিয়ে যদি আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বলি, তো এই ফাইনালটি খেলা হয়েছিল ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়া। জানেন এটা আপনারা অবশ্যই, অনেকেই দেখেছেন খেলাটি। ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়া খেলা হয়েছিল, খেলার ফলাফল হয়েছিল 4-2, অর্থাৎ 4 গোল দিয়েছিল ফ্রান্স আর 2 গোল দিয়েছিল ক্রোয়েশিয়া। এটি ধরুন 2018 ফুটবল বিশ্বকাপটি রাশিয়াতে হয়েছিল। এই বিশ্বকাপ ফাইনালটি রাশিয়ার মস্কো শহরে হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। আর এটির ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন, এটাও প্রশ্ন আসতে পারে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল অ্যান্টনি গ্রিজম্যান। তো চলুন এবার দেখা যাক অষ্টম প্রশ্ন, রিলেটেড টু স্পোর্টস। হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ অ্যাথলেটিক্স? অ্যাথলেটিক্স নাম আপনারা সবাই শুনেছেন, অলিম্পিকে একটি অন্যতম মেন ইভেন্ট অ্যাথলেটিক্সের অন্য আরেকটি নাম আছে, অপর একটি নাম আছে, সেই নামটি কি? না, অ্যাথলেটিক্সের অপর নামটি হলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যাথলেটিক্সের অপর নাম ট্র্যাক অ্যান্ড ফিল্ড। চলুন নবম প্রশ্ন, 9th, উইথ হুইচ গেম ইজ গীত শেট্টি অ্যাসোসিয়েটেড? গীত শেট্টি একজনের নাম, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি অর বিলিয়ার্ডস? অবশ্যই গীত শেট্টি একজন বিখ্যাত বিলিয়ার্ডস। সো এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার, বিলিয়ার্ডস। এই গীত শেট্টি সম্বন্ধে একটা জরুরি তথ্য যদি আপনাদের দিই, তো গীত শেট্টি ফার্স্ট মেজর বিলিয়ার্ডস যেটা ইংল্যান্ডে অর্থাৎ হয়ে থাকে সেটি জিতেছিল, সেটির জয়ী বিজেতা ছিলেন ইনি 1982 সালে। ফার্স্ট মেজর বিলিয়ার্ড। চলুন দেখে নিই আজকের দিনের শেষ প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ফরগিভ মি আম্মা? একটি কাব্যগ্রন্থ ফরগিভ মি আম্মা, এই বইটির লেখককে? JK রাউলিং, রাজ কামাল ঝা অ্যান্ড নাম্বার সি সন্দীপ মিশ্রা। তো ফরগিভ মি আম্মা এই বইটির লেখক হলো অপশন নাম্বার সি সন্দীপ মিশ্রা। এই বইটির সম্বন্ধে আমি আপনাদের একটু তথ্য বলি। দেখুন, ফরগিভ মি আম্মা, আপনারা নামটা শুনে বুঝতে পারছেন একটু অন্য ধরনের নাম, অর্থাৎ আম্মা আমাকে ক্ষমা করে দিও, ফরগিভ মি আম্মা। তো এই বইটির নাম ফরগিভ মি আম্মা দেওয়ার পিছনে রিজনটা কি, কারণটা কি? যদি কারণটি আমি আপনাদের বলি, তো প্রথমে বলে থাকি এই বইটির লেখক সন্দীপ মিশ্রা, এবং এই বইটিতে যার জীবনীর কথা এই বইটিতে উল্লেখ আছে তার নাম হলো ধনরাজ পিল্লাই। ইনি একজন ফর্মার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান হকি টিম, অর্থাৎ ইনি একজন হকি প্লেয়ার, ভারতের হকি টিমের ক্যাপ্টেন ছিলেন প্রাক্তন। তো ধনরাজ পিল্লাইয়ের উপর বেস করে এই বইটি লেখা। ধনরাজ পিল্লাই কি বলেছিলেন ওনার আম্মাকে, চলুন দেখে নিই। বলেছিলেন, আম্মা, আই হ্যাভ ফেইলড ইউ আম্মা, 3 অলিম্পিক্স আই হ্যাভ প্লেড অ্যান্ড আই কুড নট গেট আ মেডেল, আম্মা ফরগিভ মি, আই হ্যাভ ফেইলড। অর্থাৎ ইনি বলতে চেয়েছিলেন ওনার আম্মাকে যে আম্মা আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি 3টি অলিম্পিক খেলেছি কিন্তু আমি
মেডেল আনতে পারিনি, মেডেল দিতে পারিনি, তাই জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এই ধনরাজ পিল্লাইয়ের জীবনের উপর বেস করে এই বইটি সন্দীপ মিশ্র লিখেছিলেন, তাই এই বইটির নাম দিয়েছিলেন ফরগিভ মি আম্মা। তো এই হলো এই বইটির ইতিহাস। তো আজকের 10টি প্রশ্ন আপনারা দেখে নিলেন, এই ছিল আজকের 10টি প্রশ্ন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের হেল্পও হয়েছে। এই প্রশ্নগুলি খুব ভীষণ ইম্পর্ট্যান্ট সরকারি পরীক্ষার জন্য। আপনারা আরও ভালো করে প্রস্তুতি নিন। এই প্রশ্নগুলি আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হবে আগামীকাল জিকে পার্ট 3 নিয়ে। ততক্ষণের জন্য বাই, স্টে হোম, স্টে সেফ।